গাড়ির স্টিয়ারিং হুইল ঘোরানো, তাই না? আমাদের সবার কাছেই তো এটা খুবই সাধারণ একটা ব্যাপার। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সাধারণ দেখতে কাজটার পেছনে আসলে কতটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে? চলুন আজ সেই রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক। তো প্রশ্নটা হলো, হাতের এই ছোট্ট একটা ঘূর্ণন কিভাবে এত বড় কয়েক টন ওজনের একটা মেশিনকে একদম নিখুঁতভাবে কন্ট্রোল করে, মানে ঠিক যেখানে চালক যেতে চান সেখানেই নিয়ে যায়? এটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়, আর আমরা এর উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের আজকের যাত্রার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই, কি বলেন? প্রথমে আমরা জানব এই স্টিয়ারিং সিস্টেম জিনিসটা আসলে কি। এরপর দেখব এর আসল কাজগুলো কি কি। আমরা একদম স্টিয়ারিং হুইল থেকে শুরু করে চাকা পর্যন্ত পুরো রাস্তাটা ঘুরে আসব, মোড় ঘোরানোর পেছনের মজার জ্যামিতিটা বুঝব, আর সবশেষে দেখব আধুনিক পাওয়ার স্টিয়ারিংয়ের কামাল। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা বলছি স্টিয়ারিং সিস্টেম, এই জিনিসটা আসলে কি? বলতে গেলে গাড়ির গতির পেছনে জাদুটা তো এখান থেকেই শুরু হয়। একদম সহজ ভাষায় বললে এটা হলো এমন একটা মেকানিক্যাল ব্যবস্থা যার একমাত্র কাজ স্টিয়ারিং হুইলের গোল গোল ঘূর্ণনটাকে চাকার ডানে বামে ঘোরার অ্যাঙ্গুলার মুভমেন্টে বদলে দেওয়া। মানে ভাবুন তো, এক ধরনের গতিকে এটা সম্পূর্ণ অন্য আরেক ধরনের গতিতে কনভার্ট করে দিচ্ছে। দারুণ না ব্যাপারটা? আচ্ছা, অনেকেই হয়তো ভাবেন স্টিয়ারিং সিস্টেমের কাজ শুধু গাড়িকে ডানে বামে ঘোরানো, কিন্তু না, ব্যাপারটা মোটেও তা নয়। একটা ভালো স্টিয়ারিং সিস্টেমের এর চেয়েও অনেক বেশি কিছু করার থাকে। এর কাঁধে কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। দেখুন, একটা সেরা স্টিয়ারিং সিস্টেমকে কি কি করতে হয়। প্রথমত, এটা চালকের দেওয়ার সামান্য শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়, না হলে কি আর এত সহজে চাকা ঘোরানো যেত? দ্বিতীয়ত, রাস্তা থেকে যে ঝাঁকুনি আসে সেটা শুষে নেয়, যাতে চালকের হাতে ঝটকা না লাগে। শুধু তাই নয়, গাড়িকে সোজা পথে স্থিতিশীল রাখতে সাহায্য করে, এমনকি টায়ারের ক্ষয়ও কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। আর এই লিস্টে একটা জিনিস আছে, সেলফ রাইটেনিং এফেক্ট। এটা একটা জাদুর মতো। খেয়াল করে দেখবেন, মোড় ঘোরানোর পর স্টিয়ারিংটা ছেড়ে দিলে চাকাগুলো নিজে নিজেই আবার সোজা হয়ে যায়। এই বৈশিষ্ট্যটার জন্যই কিন্তু গাড়ি চালানো এত স্টেবল আর নিরাপদ মনে হয়। বেশ, আমরা তো জানলাম সিস্টেমটা কি কি কাজ করে। এখন চলুন দেখি এটা কিভাবে কাজ করে, মানে চালকের হাত থেকে শক্তিটা ঠিক কোন পথে গিয়ে রাস্তার চাকায় পৌঁছায়। এর পেছনের যে মেকানিক্যাল চেইন অফ কমান্ড আছে, চলুন সেটা একটু দেখি। পুরো ব্যাপারটা কয়েকটা ধাপে হয়। ১. চালক স্টিয়ারিং হুইলটা ঘোরালেন। ২. সেই ঘোড়ার শক্তিটা স্টিয়ারিং কলাম নামের একটা দণ্ড বেয়ে নিচে গেল। ৩. আসল খেলোয়াড় স্টিয়ারিং গিয়ার সেই ঘূর্ণনটাকে অন্যরকম গতিতে বদলে দিল আর শক্তিটাও অনেকখানে বাড়িয়ে দিল। ৪. স্টিয়ারিং লিঙ্কেজ সেই শক্তিশালী ধাক্কাটা চাকা পর্যন্ত পৌঁছে দিল। আর ব্যাস ৫ নম্বর ধাপে সামনের চাকাগুলো ঘুরে গেল আর গাড়িটাও মোড় নিল। তাহলে বুঝতেই পারছেন, এই পুরো গল্পের আসল হিরো হচ্ছে স্টিয়ারিং গিয়ার। ওটাই কিন্তু মূল কাজটা করে। ভাবুন তো, এটা না থাকলে কয়েক টন ওজনের একটা গাড়ির চাকা ঘোরানোটা কি ভীষণ কঠিন হতো। এই ছোট্ট গিয়ার বক্সটাই পুরো অসম্ভব কাজটাকে একদম সহজ বানিয়ে দেয়। এতক্ষণ তো আমরা মেকানিক্স নিয়ে কথা বললাম, এবার আসছে এই সিস্টেমের সবচেয়ে জটিল কিন্তু আমার মতে সবচেয়ে সুন্দর অংশে। একটা গাড়ি যখন মোড় নেয়, খেয়াল করেছেন কি মসৃণভাবে নেয়? এর পেছনের গোপন রহস্যটা কিন্তু লুকিয়ে আছে জ্যামিতির মধ্যে। আচ্ছা, একটা জিনিস কি কখনো মাথায় এসেছে? গাড়ি যখন মোড় নেয় তখন তো ভেতরের চাকাটা একটা ছোট বৃত্ত তৈরি করে আর বাইরের চাকাটা একটা বড় বৃত্ত। তার মানে দুটো চাকা কি একই অ্যাঙ্গেলে ঘুরতে পারে? না, যদি ঘুরত তাহলে একটা চাকা রাস্তায় রীতিমতো ঘষে যেত বা পিছলে যেত। তো এই সমস্যার সমাধানটা কি? আর ঠিক এই সমস্যার সমাধান করতেই আসে এক জাদুকরী জিনিস, যার নাম অ্যাকারম্যান স্টিয়ারিং জিওমেট্রি। এটা একটা অসাধারণ ইন্টেলিজেন্ট ডিজাইন। এটা নিশ্চিত করে যে মোড় নেওয়ার সময় ভেতরের চাকাটা একটু বেশি অ্যাঙ্গেলে ঘুরবে আর বাইরেরটা ঘুরবে একটু কম। এর ফলে কি হয়, দুটো চাকাই একদম মসৃণভাবে একটু না পিছলে নিজেদের বৃত্তাকার পথে চলতে পারে। ব্যাপারটা এমন যেন ওরা একই কেন্দ্রকে ঘিরে দুটো আলাদা সাইজের বৃত্ত আঁকছে। এই অ্যাকারম্যান ডিজাইনটা যে কতটা কার্যকর সেটা বোঝা যায় এর আগের একটা সিস্টেম ডেভিস স্টিয়ারিংয়ের সাথে তুলনা করলে।
ওই পুরনো ডিজাইনে স্লাইডিং পার্টস ব্যবহার করা হতো, যা খুব দ্রুত ক্ষয় হয়ে যেত। কিন্তু অ্যাকারম্যান সিস্টেমে ব্যবহার হয় টার্নিং পেয়ার, যা অনেক বেশি টেকসই আর কার্যকর। আর এ কারণেই কিন্তু এটাই আজকের দিনের আধুনিক গাড়ির স্ট্যান্ডার্ড। তো আমরা মেকানিক্স বুঝলাম, জ্যামিতিও বুঝলাম। চলুন এবার আমাদের আলোচনার শেষ ধাপে চলে আসি। কিভাবে আধুনিক প্রযুক্তি ড্রাইভিংকে প্রায় এফর্টলেস বা অনায়াস করে তুলেছে। দেখুন, সময়ের সাথে সাথে গাড়িগুলো আরও বড় আর ভারী হতে শুরু করল, টায়ারগুলো চড়া হলো, ফলে একটা নতুন সমস্যা দেখা দিল। স্টিয়ারিং ঘোরানোটা ভীষণ কঠিন একটা কাজ হয়ে দাঁড়ালো, বিশেষ করে যখন গাড়ি পার্ক করতে হয় বা কম গতিতে চালাতে হয়, তখন তো রীতিমতো যুদ্ধ করতে হতো। আর এই সমস্যার সমাধান হিসেবেই জন্ম নিল পাওয়ার স্টিয়ারিং। পাওয়ার স্টিয়ারিংকে আপনি বলতে পারেন আপনার একজন অদৃশ্য কিন্তু খুব শক্তিশালী সহকারী। এটা কি করে? এটা একটা বাইরের শক্তি, হয় হাইড্রোলিক ফ্লুইডের চাপ অথবা একটা ইলেকট্রিক মোটর ব্যবহার করে চালককে সাহায্য করে। মানে চালক যখনই স্টিয়ারিং ঘোরাতে একটু বেশি জোর দেন, অমনি এই সিস্টেমটা বলে, চিন্তা নেই, আমি আছি, আর বাকি কাজটা সহজ করে দেয়। সাধারণত এই পাওয়ার স্টিয়ারিং দুই ধরনের হয়। একটা হলো ইন্টিগ্রাল পাওয়ার স্টিয়ারিং, যেখানে পাওয়ার ইউনিটটা স্টিয়ারিং গিয়ারের সাথেই লাগানো থাকে। আরেকটা হলো লিঙ্কেজ পাওয়ার স্টিয়ারিং, যেখানে পাওয়ার ইউনিটটা লিঙ্কেজের মধ্যে একটা আলাদা কম্পোনেন্ট হিসেবে কাজ করে। দুটো সিস্টেমের কাজ একই, শুধু ডিজাইনটা একটু আলাদা। তাহলে পুরো ব্যাপারটা একবার ভাবুন। একটা সাধারণ লিভারের কনসেপ্ট থেকে শুরু করে অ্যাকারম্যানের মতো বুদ্ধিদীপ্ত জ্যামিতি আর সব শেষে পাওয়ার অ্যাসিস্টের মতো আধুনিক প্রযুক্তি, এই পুরো জার্নিটা কিন্তু অসাধারণ আর নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের একটা মাস্টার ক্লাস। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। আমরা এখন এমন এক যুগে প্রবেশ করছি যেখানে গাড়িগুলো নিজেই চলতে শুরু করেছে, সেলফ ড্রাইভিং কার। তো একটা বড় প্রশ্ন এসেই যায়, তাই না, যে স্টিয়ারিং হুইলটা এতদিন ধরে ড্রাইভিং আর কন্ট্রোলের প্রতীক ছিল, তার ভবিষ্যৎ কি? এটা কি একটা সময় পর শুধু মিউজিয়ামেই দেখা যাবে? ব্যাপারটা কিন্তু ভাবনার, তাই না?